আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। সোনা রেখে চিকিৎসার জন্য লোন নিয়েছিলেন বেসরকারি ব্যাংক থেকে, সুদ সমেত টাকা ফেরত দিল, সোনা ফেরত পাচ্ছেন না নদিয়ার এক ব্যক্তি। হুমকির অভিযোগ, আতঙ্কিত ব্যক্তি থানার দ্বারস্থ। 31 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত পুরীতে সিনিয়র ন্যাশনাল খো-খো প্রতিযোগিতা, তার আগে 6 দিনের অনুশীলন বাঁশবেড়িয়াতে মহিলা দলের। সোনা রেখে চিকিৎসার জন্য লোন নিয়েছিলেন বেসরকারি ব্যাংক থেকে, সুদ সমেত টাকা ফেরত দিল, সোনা ফেরত পাচ্ছেন না নদিয়ার এক ব্যক্তি। হুমকির অভিযোগ, আতঙ্কিত ব্যক্তি থানার দ্বারস্থ। 31 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত পুরীতে সিনিয়র ন্যাশনাল খো-খো প্রতিযোগিতা, তার আগে 6 দিনের অনুশীলন বাঁশবেড়িয়াতে মহিলা দলের। আসবো বিস্তারিত খবরে। বেলগাছিয়ায় ধস কবলিত এলাকা পরিদর্শনে এসে CPIM নেতা বিকাশ ভট্টাচার্য তীব্র আক্রমণ শানান রাজ্য প্রশাসনকে। হাওড়ার বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকায় ভূমিধসের ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রাজ্য সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করলেন CPM নেতা ও রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, অব্যবস্থার জন্যই এই ধসের ঘটনা ঘটেছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। এটা প্রাকৃতিক দুর্যোগ নয়, প্রশাসনিক ব্যর্থতা বলেও তিনি উল্লেখ করেন। ইলেকট্রাল বন্ডের কাটমানিতে যত টাকা পেয়েছে সব টাকা দিয়ে এখানে পুনর্বাসন করুক, তবে বুঝবো না সব। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। মালদায় অশান্তির জেরে বাঁশবেড়িয়া মন্ডল বিজেপির পক্ষ থেকে ত্রিবেণী কালীতলা চৌমাথা মোড়ে পথ অবরোধে বিজেপি কর্মীরা। মালদায় অশান্তির প্রতিবাদে রাজ্য বিজেপির ঘোষণা মতন সপ্তগ্রাম বিধানসভার অধীনে বাঁশবেড়িয়া মন্ডল বিজেপির পক্ষ থেকে ত্রিবেণী কালীতলা চৌমাথা মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন বিজেপির কর্মী সমর্থকেরা। এদিন এই অবরোধে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয়রাজ পাল, মন্ডল সভাপতি সুরেশ চৌধুরী, রানা মুখার্জি, দেবব্রত দেবনাথ সহ স্থানীয় কার্যকর্তারা। এই অবরোধের জেরে সৃষ্টি হয় যানজটের। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর নিজেরাই অবরোধ তুলে নেয় বিজেপির কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে পৌঁছয় মগরা থানার পুলিশ। আপনারা অবগত আছেন, গতকালকে মালদায় যেভাবে হিন্দুদের উপরে আজকে আক্রমণ হয়েছে, মাথা বাড়িতে ঘর চালিয়েছে, বাড়ি পুড়িয়েছে, দোকান লুটপাট হয়েছে, তার প্রতিবাদে আজকে আমাদের রাজ্যের নির্দেশে সারা বাংলা জুড়ে 10টা থেকে 2টো অবধি আমাদের পথ অবরোধ কর্মসূচি। আমরা প্রতিটা হিন্দুকে জাগাতে চাইছি যে এখনো এক হও, এখনো এক হও, নাহলে আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ ওই বাংলাদেশের মতন হয়ে যাবে। তোমরা ঘরে ঘুমিও না। আমরা মানুষকে এই বার্তাটা দেওয়ার জন্য আজকে আমরা পথে নেমেছি এবং আমরা করজোরে পুলিশ প্রশাসনের কাছে ভিক্ষা চাইছি যে আপনারা মানুষের সঙ্গে সার্ভিস দিন, মানুষেরকে উপকার করুন, আপনারা নীরব দর্শকের ভূমিকা পালন করবেন না। কালকেও আমরা দেখেছি, আজকে মালদায় দাঁড়িয়ে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আজকে পথ অবরোধ করেছি, কাল থেকে আমরা পুলিশ প্রশাসন ঘিরে রাখবো, থানা থানা ঘেরাও করে রাখবো। পুলিশ যদি নীরব থাকে আমরা পুলিশকে বেরোতে দেবো না। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। জগদ্দলের মজদুর ভবনের সামনে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ এলো সামনে।
গোটা ঘটনায় প্রাক্তন সাংসদকে তলব করা হলো থানায়। জগদ্দলের মজদুর ভবনের সামনে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় আরও একটি সিসি ক্যামেরার ফুটেজ সামনে এলো। সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং, যার বিরুদ্ধে অভিযোগ সে দলবল নিয়ে এগিয়ে আসছে। তারপর দেখা যাচ্ছে অর্জুন সিং ও তার সঙ্গী সাথীরা পরে আসছে। এই সিসিটিভি ফুটেজে পরিষ্কার নমিত সিং এর নেতৃত্বে গন্ডগোলের সূচনা হয়েছিল। এ ব্যাপারে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি হবে। আবার এটাও ঠিক, এই ফুটেজেই দেখা যাচ্ছে অর্জুন সিং তার দলবল নিয়ে এগিয়ে যাচ্ছে। অর্জুন সিং বলেছিল তিনি জাননি, কিন্তু সেই ফুটেজে তাকেও দেখা যাচ্ছে। পুলিশ তদন্ত করছে, কে দোষী কে দোষী নয় সমস্তটাই পুলিশ বিচার করবে। কি বলছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, এ সম্পর্কে শুনুন। বেল হতে 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 সময় আসবে, সময় এসে গেছে, সময় ফুরিয়ে গেছে। সিসিটিভির ফুটেজের জন্য দ্বারস্থ হয়েছে পুলিশ, যে অর্জুন সিং এর গতকাল রাতে ফুটেজ তদন্তের সাথে সেই জন্য সিসিটিভি ফুটেজ দেয়। গতকাল রাতে নোটিশ পুলিশ তার কাজ করছে, পুলিশ কাজ করবে, পুলিশের কাছে সব তথ্যই আছে, কিন্তু পুলিশ তথ্য নিয়ে ঠিক মতন কাজ করবে। এইবার অর্জুন কিন্তু পালাতে পারবে না, তাই তো কাল শুভেন্দু অধিকারী গাড়িতে উঠে পালিয়ে গেছে এখান থেকে রাতের বেলায়। দাদা, পার্থভৌমিক ভোটের আগে বারংবার বলেছিলেন গুন্ডারাজ খতম করবেন। এখনো পর্যন্ত খুন, মার্ডার একটা ইকুয়েশন করে দেখা যাচ্ছে যে বেশ কিছু পার্থভৌমিক সাংসদ হওয়ার পরেও বেশ কিছু খুন, মার্ডার, ব্যারাকপুর শিল্পাঞ্চলে হচ্ছে, বোমাবাজি হয়েছে, মারা গেছে। ঠিকই বলেছেন আপনি, বেশ কিছু। আপনি যে কথাটা উল্লেখ করলেন বেশ কিছু হচ্ছে, দেখুন সাংসদ হয়েছেন উনি 1 বছরও পূরণ হয়নি। এই ব্যারাকপুর শিল্পাঞ্চলটাকে যেভাবে কিডন্যাপিং, এক্সটর্শন, ডাকাতি, ব্যাংক লুটিং, বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার নামে টাকা, বিভিন্ন জায়গায় কম্পিউটার, এই কি বলে কম্পিউটার স্ক্যান্ডেল, এইসব যেগুলো অর্জুনের হাতের তলায়, তালুর তলায় যারা ছিল, সেগুলোকে খুঁজে পেতে একদিনে শেষ করা যাবে না। অন্যদিকে জগদ্দলে বোমা ও গুলি চালানোর ঘটনার তদন্ত করতে প্রাক্তন সাংসদের বাড়ির চারপাশে সিসিটিভি ফুটেজ চেয়ে তাকে তলব করা হয়েছে জগদ্দল থানায়। যদিও তিনি আইনি মারফত চিঠি দিয়ে এর জবাব দেবেন, তিনি নিজে যাবেন না বলে সূত্রের খবর। যদিও তিনি বাড়িতে না থাকায় তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। মায়ানমারের সকাল 11:50 নাগাদ হয় ভূমিকম্প। সেই ভূমিকম্পের রেশ ব্যান্ডেল গোপীনাথপুরের একটি পুকুরে। মায়ানমারে ভূমিকম্প টের পাওয়া গেল হুগলিতেও। ব্যান্ডেল গোপীনাথপুরের একটি পুকুরে জল কম্পন হচ্ছিল। এই ছবি দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের কথায় হঠাৎ করেই পুকুরে জল কাঁপতে থাকে। জল ঠেলে পাড়ের দিকে বেশ কিছুটা উঠেও যায়। পুকুরের পাড়ে যারা ছিলেন ভয় পেয়ে যান এই দৃশ্য দেখে। সবাই বেরিয়ে দেখেন পুকুরের শান্ত জল নড়াচড়া করছে। এদিন মায়ানমারে 11:50 নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল 7.72। কি বলছেন এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা, শুনুন। আমি এসেছি দাদা, এখানে এসে বসছি, একটু বসার পরে দেখছি জল এত জোরে কেঁপেছে, আমি তো ভয় পেয়ে গেছি। ভয় তো স্বাভাবিক। কিরকম কাঁপছিল? পুরো জোরে কাঁপছিল জল। আচ্ছা, তারপরে জলটা দেখছি পুকুর দিয়ে পুরো পাড়ে চলে এসেছে। আচ্ছা, দৌড়ে তারপরে আমি নিচে চলে আসলাম, টোটো দিয়ে নেমে গেছি। নেমে দেখছি এখানে পুরো জলে পুরো ফ্যানার মধ্যে গ্যাস 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 হয়ে গেছে পুরো পুকুরে। তারপর দেখছি পুরো পুকুরে জলই কাঁপছে। তো ভয় পেয়েছিলেন? পাওয়ার আছে, হ্যাঁ। তো দাদা ভয় পাবো না বলো, তো ভয় পাওয়ারই আছে। আমি তো পেয়েছি, আবার মানুষকে ডেকেছি, ডেকে সবাইকে বললাম দেখো, সবাই তখন বলছে হ্যাঁ জল তো এরকম কাঁপে না আমাদের পুকুরে কোনো দিন। আমরা তো এখানে বসি রোজই, আমাদের পাড়ারই তো ছেলে। এর আগেও তো একবার সুনামি হয়েছিল, তখন কেঁপেছিল জল? হ্যাঁ, তখনও একটু কেঁপেছিল আমাদের এখানে, জল উঠে গেছিলো আমাদের গাছের দিকে, মন্দিরের দিকে চলে গেছিলো। আজকেও দেখছি পাড়ে চলে এসছে পুরো ঘাটের উপরে। পুরো আতঙ্ক হয়ে গেছিল? হ্যাঁ, আতঙ্ক তো পাওয়ারই আছে। তারপর কি লোকজন ডাকলেন? তারপর লোকজনকে ডেকেছি, তাহলে সবাই বলছে হ্যাঁ। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। সম্প্রতি হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডে যে ঘটনা ঘটেছে তা দেখে চিন্তিত এবং আতঙ্কিত আসানসোলবাসী। স্থানীয় প্রশাসনের আশ্বাস, তবুও ঘুম কেড়েছে স্থানীয় মানুষদের। সম্প্রতি হাওড়ার ডাম্পিং গ্রাউন্ড বা ধাপাতে
বিস্ফোরণ ও ধস নামার ফলে আশেপাশের প্রচুর লোকের বাড়ি ধসের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় একই রকম ডাম্পিং গ্রাউন্ড রয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের দুই পাশে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে জাতীয় সড়ক ধরে যাতায়াতকারীরা আতঙ্কিত ওই ডাম্পিং গ্রাউন্ড দেখে। বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল আতঙ্কের সঙ্গে জানান, আসানসোল রানীগঞ্জ এলাকায় ভূগর্ভে কয়লা তুলে নেওয়ার জন্য ইতিমধ্যেই এই দুটি শহর যে কোনো সময় মাটির তলায় চলে যেতে পারে। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। যে কোনো সময়তেই ঘটতে পারে। আর আসানসোল তো হচ্ছে মাইনিং এরিয়া, এখানে তো পুরো আসানসোল রানীগঞ্জ ভেতরে কয়লা বের করে করে সব ফাঁক করে দিয়েছে। এমনিতেই বলে যে কোনো সময় আসানসোল রানীগঞ্জ ধসে যাবে, কারণ ভেতরে কোনো মানে পুরো খোকলা। তো এই অবস্থাতে যেখানে হাওড়াতেই বলুন বা আসানসোলেই বলুন বা পশ্চিমবঙ্গের যেখানেই বলুন, যেখানে ফাটল ধরছে বা হয়ে যাচ্ছে, মানে ব্লাস্টের জন্য মানে ডিস্ট্রাকশন হচ্ছে, সেখানে তো প্রশাসনে তো এটা মাথায় দেওয়া দরকার না। আসলে আমাদের এখানে প্রাণের তো কোনো দাম নেই। অন্যদিকে আসানসোল পৌর নিগমের যুগ্ম ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক বলেন, প্রতিনিয়ত ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন এবং রক্ষণাবেক্ষণের জন্য কর্মী নিয়োগ করা হয়েছে। এছাড়াও পোকামাকড় মারার জন্য বিশেষ স্প্রে করে থাকেন তারা। ডাম্পিং গ্রাউন্ড সম্পর্কে পৌর নিগমের যুগ্ম ডেপুটি মেয়র কি বলছেন শুনুন। অন্যদিকে এলাকার বিশিষ্ট শিক্ষক বলেন, পচনশীল বর্জ্য নিয়মিত প্রক্রিয়াকরণ না করলে রাসায়নিক বিক্রিয়ার কারণে দাহ্যতে পরিণত হয়ে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা প্রবলভাবে থাকে। তিনি এ বিষয়ে সচেতন করে কি বলছেন শুনুন। সেখানে যাতে কোনো রকম ভাবে অঘটন না ঘটে তার জন্য আমাদের সর্বদা আমরা তৎপর থাকি। সেখানে রেগুলার বেসিসে আমাদের রোড কাটিং করে আমাদের গাড়িগুলো যেগুলো ডাম্পিং করে সেই গাড়িগুলোকে আমরা ডাম্পিং গ্রাউন্ডে ঢোকানো হয় এবং সেই গার্বেজটা প্রতিনিয়ত আমাদের কিছুটা রিসাইক্লিং হয় এবং কিছুটা সেগ্রিগেশন হয়। 5 ভাগে এই গার্বেজটাকে ভাগ করা হয়, যেখানে প্লাস্টিকটাকে আলাদা করে দেওয়া হয়, যেখানে আপনার একটা কম্পোনেন্ট বেরিয়ে আসে যেটা আপনার ফার্টিলাইজার হিসেবে ইউজ হয়। তো এইভাবে গার্বেজ সেগ্রিগেশনের কাজ আমাদের সেখানে ডাম্পিং গ্রাউন্ডেই চলে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। সোনা রেখে চিকিৎসার জন্য লোন নিয়েছিলেন বেসরকারি ব্যাংক থেকে, সুদ সমেত টাকা ফেরত দিল, সোনা ফেরত পাচ্ছেন না নদিয়ার এক ব্যক্তি। হুমকির অভিযোগ, আতঙ্কিত ব্যক্তি থানার দ্বারস্থ। 31 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত পুরীতে সিনিয়র ন্যাশনাল খো-খো প্রতিযোগিতা, তার আগে 6 দিনের অনুশীলন বাঁশবেড়িয়াতে মহিলা দলের। আপনার ভালোবাসার বাড়ি, সাধের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend
a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণা হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুঁচুড়া ও চন্দননগরে। কোথায় কখন কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915, এছাড়া 9831828864। বিরতির পর ফিরে এলাম খবরে। হাওড়ার মালিপাঁচঘড়া থানার বাধাঘাটে প্রাথমিক নগর স্বাস্থ্য কেন্দ্রে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক এলাকায়। ল্যাব ডিপার্টমেন্টে এই অগ্নিকাণ্ড ঘটে। হাওড়ার মালিপাঁচঘড়া থানার অন্তর্গত বাধাঘাট এলাকায় পৌরসভার প্রাথমিক নগর স্বাস্থ্য কেন্দ্রে দুপুর 12:30 নাগাদ হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে খবর পেয়ে চলে আসে দমকলের ইঞ্জিন ও মালিপাঁচঘড়া থানার পুলিশ কর্মীরা। ল্যাব ডিপার্টমেন্টে আগুন লাগে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসি মেশিন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের একটি ইঞ্জিন প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় ও স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি, তবে কিভাবে আগুন লাগলো তদন্ত করে দেখছে মালিপাঁচঘড়া থানার পুলিশ ও দমকল আধিকারিকরা। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। হঠাৎ করে এসির রুম খুলে, ল্যাবের রুমে এসি থাকে, ল্যাবের রুম খুলে দেখা যাচ্ছে যে এসি থেকে হঠাৎ কালো ধোঁয়া বেরোচ্ছে। আমরা তাড়াতাড়ি করে নিচে, পুরো গন্ধ তো বেরোচ্ছে, আমরা তাড়াতাড়ি করে নিচে নেমে আসি। নেমে এসে মেন অফ করতে করতে দেখা যায় যে দুম করে একটা আওয়াজ হয়। আমরা আন্দাজ করি যে এসি হয়তো বাস্ট করেছে। তারপর পুরো এরিয়া কালো ধোঁয়ায় ভরে যায়। আমরা হেড অফিসকে খবর দিই, ফায়ারকে খবর দিই, পুলিশ সামনেই ছিল, ওনাকে ডেকে আমরা খবর দিই, ফায়ারই সিএসিকে খবর দেন। আমরা 5-6 জন ছিলাম, স্টাফ ছিলাম, মানে পেশেন্ট ছিল, 2-4 জন পেশেন্ট ছিল আর 5-6 জন আমরা স্টাফ ছিলাম। আতঙ্ক তো তৈরি হবে, একটা আগুন লাগলে আতঙ্ক তৈরি হবে না? পুরো এরিয়া অন্ধকার হয়ে গেছে। পরিস্থিতি যেটা, আমরা কাজ করছিলাম, সবাই বসে, বাইরে পেশেন্ট ছিল, তাদেরকে ডাক্তার দেখানো হচ্ছিল, সব হচ্ছিল। হঠাৎ একটা গন্ধ, একটা ধোঁয়া বেরোলো। তারপর আমরা গিয়ে দেখলাম যে কিরকম একটা যেন প্রচণ্ড ধোঁয়া। তখন সঙ্গে সঙ্গে আমরা নেমে চলে এলাম। এসে মেন সুইচ অফ করতে করতেই একটা জোরে বাস্ট হলো। তখন আমরা সবাই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গেলাম, আর তারপরেই চারদিক ধোঁয়া 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 হয়ে গেল। পরিস্থিতি কি হচ্ছে? আতঙ্কিত তো হবেই, আতঙ্ক হবেই। চারদিকে এত বাড়ি, আমাদের এত জিনিস রয়েছে ভেতরে, ফ্রিজ রয়েছে, দামি দামি মেশিন রয়েছে, ভয় তো লাগবেই, স্বাভাবিক না? আমাদের কোনো সিকিউরিটি নেই। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। পরিবার থেকেও পরিবার ছিল না ষাটোর্ধ্ব বিমল বিশ্বাসের। রাস্তাতেই দিন কাটছিল তার। অসহায় বৃদ্ধ বিমল বাবুকে নবজীবনে থাকার ব্যবস্থা করে দিলেন পুলিশ কর্মী সমাজসেবী সুকুমার উপাধ্যায়। নতুন আশ্রয়স্থল পেয়ে আপ্লুত বিমল বাবু।
পুলিশ কর্মীর সাহায্যে নবজীবনে নতুন জীবন পেলেন গৃহহীন বৃদ্ধ। পরিবার থেকেও নেই, পথে পথে ঘুরে দোকানের সামনে মন্দিরের কোণে কোনোভাবে দিন কাটাচ্ছিল চুচুড়ার বৃদ্ধ বিমল বিশ্বাস। নিরাশ্রয় বৃদ্ধকে আশ্রয় দিলেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। কালী মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে নবজীবনে থাকার ব্যবস্থা করলেন তিনি। আশ্রয় পেয়ে পুলিশ কর্মীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন বৃদ্ধ। চোখের জল মুছিয়ে দিলেন পুলিশ কর্মী। বেশ কিছুদিন ধরে চুচুড়ার চকবাজারে একটি ফার্নিচারের দোকানের সামনে আশ্রয় নিয়েছিলেন 60 ঊর্ধ্ব বিমল বিশ্বাস। একসময় গাড়ি চালাতেন, থাকতেন হেমন্ত বসু কলোনির ভাড়া বাড়িতে। বয়সের কারণে এখন আর কাজ করতে পারেন না, বাড়ি ভাড়াও দিতে পারেননি, তাই নিরাশ্রয় হতে হয়। পথে পথে ঘুরে কোনোভাবে খাবার জোগাড় হলেও রাতে থাকবেন কোথায়? চকবাজারে একটি ফার্নিচারের দোকানে আশ্রয় চান। দোকান ব্যবসার জায়গা, এই বলে দোকানের ভেতরে থাকতে দিতে নারাজ ছিলেন ব্যবসায়ী। সেই নিরাশ্রয় মানুষটিকে তুলে চুচুড়ায় নবনির্মিত নবজীবনে আশ্রয় করে দিলেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। কি বলা হচ্ছে সম্পর্কে শুনবো। না, আমাকে কয়েকদিন আগে ওখান থেকেই একজন ফোন করে, অভিজিৎ বলে, আমাকে বলে যে দাদা আমাদের এখানে একজন কাকা আছেন, এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর দোকানের সাইডের নিচে ঘুমায়, তো যদি ওর একটা কোথাও থাকার ব্যবস্থা হয় তো খুব ভালো হয়। ওকে পরিবারের কেউ দেখে না, ওর স্ত্রী ছেলে মেয়ে সবাই আছে, সবাই ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো আমি বললাম ঠিক আছে, আমি এবার গিয়ে ওনার সাথে পরিচয় করবো, দেখবো। বিশেষ করে ঘটনার সূত্রপাত আমাদের এখানে কিছুদিন আগে বৃষ্টিপাত হয়েছিল। তো বৃষ্টি যখন রাত্রেবেলায় হয় তখন একটা শীতের আমেজ, সেই সময় উনি কোনো একটা দোকানের শেডের নিচে কম্বল ঢাকা দিয়ে ঘুমোচ্ছিলেন। তো ভোরবেলা কোনো এক আগন্তুক বা অন্য এক অপরিচিত ব্যক্তি এসে ওর কম্বলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তো কম্বল দিতে অস্বীকার করে, তারপর ওকে খুব মারধর করে। মারধর করার পর ওর হাতে পায়ে চোট লেগে যায় এবং ওখানে মারধর করে কম্বলটা কেড়ে নিয়ে ওখানে ওকে ফেলে দিয়ে চলে যায়। তারপরে থেকে ঘটনার সূত্রপাত হওয়ার পর থেকে ওরা আরো একটু বেশি জোরদার করে যে এই মানুষটিকে কোথাও একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। তো ওরা আমার সঙ্গে যোগাযোগ করে, আমি কয়েকদিন ওর সঙ্গে যাতায়াত করতে থাকি এবং ওকে খাবার দাবার, ওর যে কম্বল নিয়ে চলে গেলে নতুন কম্বল, জামা কাপড়, খাবার, কেক, বিস্কুট সমস্ত কিছুই দিয়ে গিয়ে গিয়ে ওকে দিয়ে আসতাম। তারপরে প্রথম দিনও কোনো কথা বলতে চায়নি। আস্তে আস্তে ওর পাশে বসে প্রায় ঘন্টা দুয়েক আস্তে আস্তে বাচ্চা ছেলের মতো গল্প করার পর ও ভিতরে যে সমস্ত ক্ষোভ সেই সমস্ত আমার কাছে উগরে দেয় যে আমি খুব কষ্টের মধ্যে আছি, পরিবারের লোক আমার কেউ দেখে না। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। বই প্রেমীদের কথা মাথায় রেখে বলাগড় বুক ফেয়ার সোসাইটির উদ্যোগে 14তম বইমেলা জিরাট হাই স্কুল ফুটবল মাঠে। বলাগড় বুক ফেয়ার সোসাইটির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও 14তম বইমেলার আয়োজন করা হয় জিরাট হাই স্কুল ফুটবল মাঠে। বিগত 2012 সাল থেকে এই বইমেলার পথ চলা শুরু। গত 22শে মার্চ থেকে আগামী 30শে মার্চ পর্যন্ত এই বইমেলা চলবে। মেলায় রয়েছে বইয়ের স্টল সহ সরকারি, বেসরকারি এবং বিভিন্ন রকম মুখরোচক খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যায় থাকছে মেলা মঞ্চে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন ধরনের প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে এই বইমেলায়। প্রতিদিন সন্ধ্যায় বই প্রেমীদের ভিড় বইমেলায়। সবশেষে বইমেলা কমিটির সম্পাদক বলাগড় বুক ফেয়ার সোসাইটির পক্ষ থেকে কি বলছেন শুনুন। এবার 14তম বর্ষ, 2012 সালে শুরু হয়েছে, এবার 14তম বর্ষ। কতদিন ধরে চলে বইমেলা? চলবে 9 দিন। গত 22 তারিখে শুরু হয়েছে, আগামী 30 তারিখ পর্যন্ত মেলা চলবে। মেলায় স্টল আছে 46টা এবং প্রত্যেকটি স্টলই পূর্ণ। প্রচুর বইয়ের দোকান, বইয়ের স্টক রয়েছে মেলায় রয়েছে। 9 দিন ব্যাপী বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় থাকছে। বসে একো গল্প লেখা, ছড়া লেখা, সংবাদ পাঠ, বিতর্ক, তাৎক্ষণিক প্রতিযোগিতা সব কিছুই আছে। মেলায় লোক প্রচণ্ড লোক হয়, কারণ এই এলাকার মানুষ যথেষ্ট বইমেলা প্রেমী, তাই মেলায় প্রচুর লোক। কত বই বিক্রি হয়েছে এখনো পর্যন্ত? এখনো কি তথ্য আমরা বলতে পারবো, শেষ দিনের তথ্যটা বলতে পারবো। নর্মালি 12 লাখ থেকে 14 লাখ টাকার বই প্রতি বছর বিক্রি হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। কিস্তি সহ লোনের টাকা পরিশোধ করলেও ফিরে পেলেন না বন্ধকি সোনা। হৃদরোগে আক্রান্ত ওই ব্যক্তি বাড়িতে এসেও ব্যাংক কর্মীদের হুমকি, এমনই অভিযোগ। বিপর্যস্ত এবং আতঙ্কিত ওই ব্যক্তির দ্বারস্থ হলেন থানা।
অসুস্থ মানুষের সাথে অমানবিক আচরণ ব্যাংক কর্তৃপক্ষের। চিকিৎসার খরচের জন্য সোনা রেখে ৮০,০০০ টাকা লোন নেওয়া হলে সুদসহ টাকা পরিশোধ করলেও সোনা ফিরিয়ে নিতে গিয়ে হয়রানির শিকার হতে হয় হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তিকে। ঘটনায় থানার দ্বারস্থ অভিযোগকারী নদিয়া শান্তিপুর থানার নিকুঞ্জ নগর এলাকার বাসিন্দা রঞ্জিত দত্ত। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। ৩বার তার অস্ত্রোপচার হওয়ার কারণে তিনি খুবই অসুস্থ। চিকিৎসার জন্য বাড়ির সোনা বন্ধক রেখেছিলেন নদিয়া শান্তিপুরের একটি বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। তার দাবি প্রায় ২৫ গ্রাম সোনা জমা রেখে লোন নিয়েছিলেন ৮০,০০০ টাকা। গত ১০ মাস আগে লোন নেওয়ার পরে গতকাল অর্থাৎ ২৭ তারিখ ৯০,৬৫৯ টাকা সুদসহ পরিশোধ করেন। ব্যাংক কর্তৃপক্ষ সেই টাকা জমা নেওয়ার পরে সোনা ব্যাংকে নেই বলে সাফ জানিয়ে দেন ওই ব্যক্তিকে। তারপরেই অসুস্থ অবস্থায় ঘন্টার পর ঘন্টা হয়রানির শিকার হতে হয় রঞ্জিত বাবুকে। তার এ অভিযোগ এখানেই শেষ নয়, ব্যাংকের দুজন কর্মী বাড়িতে গিয়ে বিভিন্নভাবে হুমকি দেয় পরিবারকে। এই ঘটনার পর থেকে আরো অসুস্থ হয়ে পড়েন হৃদরোগে আক্রান্ত ব্যক্তি রঞ্জিত দত্ত। কোনো উপায় খুঁজে না পেয়ে শুক্রবার শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তাকে আশ্বস্ত করে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান। স্বাভাবিকভাবেই এমতো পরিস্থিতিতে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তিনি। এখন পুলিশ প্রশাসনের উপরেই আস্থা ছাড়া কোনো উপায় নেই তার। আর এখানেই বেসরকারি সংস্থা, তাও আবার ব্যাংকের মতন সংস্থার আচরণের প্রশ্ন উঠছে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনব। বছর শেষ হচ্ছে, সোনা তুলতে হবে, নাহলে রিনিউ করতে হবে। আমি সেই মতো কালকে টাকা পয়সা ধার করে নিয়ে ব্যাংকে গেলাম যে সোনা ছাড়াবো। আমার কাগজপত্র সব ওরা নিয়েছে, নিয়ে বললো বসেন দেখছি। দিয়ে বললো ৯০,৬৫৯ টাকা হয়েছে। তাহলে আমি এটা দিয়ে দেবো, বলে দিয়ে দিন, ক্যাশ কাউন্টারে জমা করে দিন। আমি ক্যাশ কাউন্টারে জমা করে দিয়েছি। দিয়ে আমি বলে স্যার আমি খুব প্রেসারে আমি এসিতে থাকতে পারছি না, ওরা বসুন দিচ্ছি। দিয়ে ওরা নিজেরা গল্প করছে, ফোন মন টিপছে, আমাকে আর পাত্তা দিচ্ছে না। দিয়ে একজনে বললো আপনার দোকান এখানে আছে না? আছে এই সামনে। বলে দোকানে বসুন, আপনাকে ডেকে নেবো। কত সময় স্যার? বলো ৫-১০ মিনিট। অনেক সময় হয়ে যাচ্ছে, ডাকছেন। আমি আবার গেলাম, বললো রিসিপ্ট কপি দেখান। আমি দেখালাম, অনেকগুলো কাগজে সই করালো। দিয়ে ওরা ওদের মতন ফোন মনে করছে, আমার সোনা দিন স্যার। বলে কিসের সোনা? আমি তখন চুপচাপ, এমনি অসুস্থ, আমার কোনো কাজ করেনি ব্রেনটে। আমার এই ডকুমেন্টস তুলে নিয়ে চলে আসি। বাইরে এসে একজন আমাকে হুমকি দিচ্ছে, কাগজ টাগজ কেড়ে নেওয়ার মতো করছিল। আমি কাগজ দিয়ে চলে গেছি। কল্যাণীতে ডাক্তার দেখানো ছিল, 2:27 ট্রেন ধরে চলে গেছি। দিয়ে 3-4 জন লোক ব্যাংকের লোক আমার বাড়িতে গেছে। আমার বউ একা ছিল, অনেক রকম কথাবার্তা বলেছে। দিয়ে বলছে কাগজগুলো দিন, আমরা সোনা বাড়িতে এসে দিয়ে যাবো। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 31শে মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত পুরীতে সিনিয়র ন্যাশনাল খো খো প্রতিযোগিতা, তার আগে 6 দিনের অনুশীলন বাঁশবেড়িয়াতে মহিলা দলের। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক
ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড, এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। বাচিক শিল্পকে শ্রেষ্ঠত্বের আসনে তুলে ধরতে হুগলির পিপুলপাতির আবৃত্তি শিক্ষা কেন্দ্র ধোনির রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠান মনোমুগ্ধ করল। বাচিক শিল্পকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলতে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হুগলি পিপুলপাতির আবৃত্তি শিক্ষা কেন্দ্র ধোনি। শুধুমাত্র আবৃত্তি নিয়ে বৃহস্পতিবার চুচুড়া রবীন্দ্র ভবনে শিশু শিল্পীর কণ্ঠে আবৃত্তি নতুন মাত্রা যোগ করে। ধোনির রজত জয়ন্তী বর্ষের দ্বিতীয় পর্যায়ের কবিতা উৎসব শিশুদের আবৃত্তি শুনতে রবীন্দ্র ভবনে উপচে পড়েছিল ভিড়। এদিনের এই সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে ধোনির কর্ণধার অসীম সেন জানান, আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি 25 বছর আমার ধোনির পদার্পণ এবং অনেক শিশুদের নিয়ে আজকে আমাদের শিশু আবৃত্তি উৎসব। আবৃত্তি শিল্পটাকে বাঁচিয়ে রাখবে এই শিশুরা, তার জন্যেই আমার এই প্রচেষ্টা যে আগামী দিনে আবৃত্তি শিল্পের সার্থকতা পাক, আবৃত্তি শিল্প আরও অনেক অনেক এই শিশুদের হাত ধরে এগিয়ে চলবে। এটাই আজকে শিশু উৎসবের একান্ত কামনা। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম অসীম সেন, আমার দলের নাম ধোনি। শ্যামল সিনহার রিপোর্ট, এলএমসিএল নিউজ। চাপাডাঙ্গা তালপুর অঞ্চল তৃণমূল আইএনটিটিইউসির ব্যবস্থাপনায় চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে দাওয়াতি ইফতার মজলিস। তৃণমূল আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি উত্তম কুণ্ডুর উদ্যোগে চাপাডাঙ্গা তালপুর অঞ্চল তৃণমূল আইএনটিটিইউসির ব্যবস্থাপনায় রমজান মাস উপলক্ষে চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে দাওয়াতে ইফতার মজলিসের আয়োজন করা হয়। এই ইফতার মজলিসে প্রায় 2000-এর অধিক মানুষ উপস্থিত হয়েছিলেন। এই ইফতার মজলিস থেকে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে ঈদ উপলক্ষে নতুন বস্ত্র সহ দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও বহু বিশিষ্ট মানুষেরা এদিন এই ইফতার মজলিসে উপস্থিত হয়েছিলেন। আজকের নয়, এটা 20 বছর আগে এখানে করে থাকি। আমাদের এখানে চাপাডাঙ্গা তালপুরের ছেলেরা মিলে আমাদের সকলের মিলে এখানে পার্টিটা আমি তা এখানে আমি একটাই বার্তা দেবো মানুষকে, আগামী দিনে এই ইফতার পার্টিটা আমরা চালাতে পারি। শুধু তাই না, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। সবার কাছে ক্ষমা প্রার্থী, আমার নৌকা আছে এখানে, সকলেই আছেন যারা, আপনারা সকলকে আগামী ঈদ মুবারক জানাই। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আমার একটু আসতে দেরি হলো, আমাদের মাননীয় মন্ত্রী বেচারাম মহাশয়ের একটি প্রোগ্রাম ছিল, আমার আসতে দেরি হলো, তার জন্য আমি। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। পুরীতে সিনিয়র ন্যাশনাল খো খো প্রতিযোগিতা উড়িষ্যার স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
তার আগে শেষ পর্যায়ে অনুশীলন পর্ব সারল প্রতিযোগীরা বাঁশবেড়িয়ার শিবদুর্গা বয়েজ ক্লাবের ফুটবল মাঠে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পোলবা থানার উদ্যোগে পোলবা এলাকার বিভিন্ন পঞ্চায়েতে ক্রিকেট টিম নিয়ে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় পোলবা গার্লস হাই স্কুলের ফুটবল মাঠে। মোট 8টি টিম এই খেলায় অংশগ্রহণ করে। পোলবা থানা এলাকার 6টি গ্রাম পঞ্চায়েত এবং 2টো ছিল পুলিশের টিম। চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে রাজহাট গ্রাম পঞ্চায়েত এবং সুগন্ধা গ্রাম পঞ্চায়েত। এই খেলায় উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন, ডিএসপি ক্রাইম প্রিয়ব্রত বক্সি, পোলবার সিআই রামগোপাল পাল, ডিএসপি ট্রাফিক পোলবা থানার ওসি নাজির আলী, দাঁতপুর থানার ওসি অভিষেক চৌধুরী, পোলবা দাঁতপুর ব্লকের বিডিও এবং পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিশিষ্ট জনেরা। ওনাকে আমরা সঙ্গে পেয়েছি আমাদের এই মঞ্চে। খুব সুন্দর একটি মুহূর্ত, তাদের উপস্থিতি আজকে আমাদের এই চূড়ান্ত পর্যায়ে একটি বিশেষ মুহূর্ত, একটি বিশেষ ফল, যার জন্য আমরা এতক্ষণ ধরে সংহতি কাপ যেটা আছে ওটার ফাইনালটা কভার করতে তো অনেকদিন ধরে চলছিল আর কি, আজকে ফাইনাল ছিল আর কি। তো এখানে 12 ওভারের ম্যাচ আমি লাস্টে জয়েন করলাম, তো বেশ ভালোই জিতেছি আর ভালোই খেলছিল আর কি। এটা আমাদের কমিউনিটি পুলিশিং একটা ইনিশিয়েটিভ, আর আমি ওসি পোলবা থানার যত অফিসার্স আছে এবং আমি এখানে আমাদেরকে গ্রাউন্ডটা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো, আর থ্যাংক ইউ আপনারা কভার করছেন আর কি। তো আমরা আশা করছি এরকম জায়গায় জায়গায় আমরা ফুটবল টুর্নামেন্ট বা ক্রিকেট টুর্নামেন্টটা করতেই থাকি। তো আমাদের এটা কমিউনিটি পুলিশিং একটা পার্ট আছে আর কি। এটা থেকে কি আরো প্রতিভা তুলে আনা যাবে বলে আমরা দেখেন, এটা তো আমাদের একটা মানে ডেফিনেটলি চেষ্টা থাকে কতটুকু আমরা মানে সাকসেসফুল, ইট ইজ আ ডিফারেন্ট থিং, কিন্তু আমাদের ডিফারেন্ট জায়গাতে মানে কোনো জায়গায় ভলিবল হয়, কোনো জায়গায় আপনার ফুটবল হচ্ছে, এখানে ক্রিকেট হচ্ছে। তো যেখানে যেটা পপুলারিটি আর কি ওটা আর কি, যেরকম আরামবাগ সাব ডিভিশনে আপনার ক্রিকেট ওখানে খুব পপুলার, আগে ফুটবল হয়েছে তারপর ক্রিকেট হয়েছে। তো যেখানে আছে আর কি হুগলি ডিস্ট্রিক্টে যেখানে যেরকম যা আর কি পপুলারিটি যে গেমের আর কি ওটাই আর কি। সৌরভ ঘোষ ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বেশ কিছুদিন ধরে চলা হুগলি গ্রামীণ পুলিশের পোলবা থানার উদ্যোগে ক্রিকেট খেলার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল রাজহাট গ্রাম পঞ্চায়েত ও সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মধ্যে। পুরীতে 31 থেকে 4 তারিখ পর্যন্ত সিনিয়র ন্যাশনাল খোখো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উড়িষ্যা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। বিভিন্ন রাজ্যের খোখো দল এই খেলায় অংশগ্রহণ করবে। পাশাপাশি এ রাজ্যেরও পুরুষ ও মহিলা বিভাগের খোখো খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করবে। পুরুষদের খোখো দলটি নদিয়ায় ও মহিলাদের খোখো দলটি হুগলি জেলার বাঁশবেড়িয়া শিবদুর্গা বয়েজ ক্লাবের ফুটবল মাঠে অনুশীলন করল গত 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। 6 দিন ধরে শিবির করে এই অনুশীলন করে খোখো খেলোয়াড়রা। হুগলি জেলা খোখো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় 6 দিনের আবাসিক ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। শুধু হুগলি জেলা নয়, বিভিন্ন জেলার মেয়েরাও রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে। প্রথম 22 জনকে নিয়ে ট্রায়াল শুরু করলেও পরে 18 জনকে নিয়ে গঠিত হয় দল। সবশেষে 15 জনের একটি ফাইনাল দল গঠন করা হয়। কোচ তন্ময় সাহা প্রতিদিন অনুশীলন করান। তিনি কি বলছেন শুনুন। কথাই আমার অভিজ্ঞতায় ক্যাম্প করা এটা প্রথম। আমি বাঁশবেড়িয়াতে এর আগে ন্যাশনাল হয়েছে, জুনিয়র ন্যাশনাল, সিনিয়র ন্যাশনাল, সেগুলো সাক্ষী ছিলাম। কিন্তু এরকম একটা মনোরম পরিবেশ, এরকম একটা আইডিয়াল পরিবেশ, এই জায়গাগুলোকে যদি আরও ডেভেলপ করা যায়, গভর্নমেন্ট যদি আরও একটু এগিয়ে আসে, এই পরিকাঠামোটাকে যদি আর একটু ডেভেলপ করা যায়। এবং বাংলা আজকে সবথেকে বেশি সমস্যা হচ্ছে যে বাংলার খোখো প্লেয়ারদের একটা ইনডোর ফেসিলিটিস, ম্যাট যুক্ত ইনডোর ফেসিলিটিস, এইটা আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে না। তো আগামী দিনে যদি এই জায়গাগুলোতে একটু নজর দেওয়া যায়, আমার মনে হয় যে অন্যান্য যে স্টেট আছে যেমন উড়িষ্যা বা মহারাষ্ট্র বা এয়ারফোর্সের এই সব টিমগুলোর সঙ্গে আমাদের মেয়েরা এখনো ফাইট করছে। আগামী 30 তারিখ উড়িষ্যার পুরীর উদ্দেশ্যে মহিলা খোখো দলটি রওনা দেবে। সবশেষে হুগলি জেলার খোখো অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় নাগ কি জানাচ্ছেন এই খেলা সম্পর্কে শুনব। হুগলি জেলা খোখো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শিবদুর্গা বয়েজ ক্লাবের পরিচালনায় বাংলার জাতীয় মহিলা খোখো দলের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই খেলাটি অনুষ্ঠিত হবে আগামী 31 থেকে 4 তারিখ 4 এপ্রিল উড়িষ্যার পুরী শহরে। জেলার বিভিন্ন জেলার প্রায় 22টি মেয়ে আমাদের এখানে প্রথম ট্রায়ালে অংশগ্রহণ করে। ওখান থেকে আমরা প্রথম পর্যায়ে 18 জনের দল গঠন করি
মূল পর্যায়ে আজকে আমরা 15 জনের দল গঠন করেছি, যার প্রশিক্ষক আছেন তন্ময় সাহা। তিনি গত 23 তারিখ থেকে আজ পর্যন্ত প্রশিক্ষণ শিবির চালিয়ে যাচ্ছেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095, 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 36%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।